ডিয়ার ভিউয়ার্স, ইউটিউব চ্যানেল বিডি প্রফেশনালসে আপনাদেরকে স্বাগতম। গত ভিডিওতে আমরা দেখেছিলাম সিমেট্রিক্যাল কম্পোনেন্ট পাওয়ার সিস্টেম অ্যানালাইসিসের জন্য, ফল্ট অ্যানালাইসিসের জন্য তার বেসিক। তো আমরা আজকে অ্যাডভান্স লেভেল দেখব। ভিডিওটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে যে জিরো সিকোয়েন্স কারেন্টের যে পাথ, কিছু রুল মেনটেন করে চলে সিকোয়েন্স নেটওয়ার্কের ক্ষেত্রে, এটা আমরা ফার্স্ট দেখব। এরপরে আমরা দেখব সিকোয়েন্স নেটওয়ার্কগুলো দেখব এবং এর কানেকশনগুলো দেখব। তো ভিউয়ার্স, আমরা চলে যাচ্ছি আমাদের মূল আলোচনায়। তো আমরা মূল আলোচনা করব আজকে আমাদের হচ্ছে যে স্লাইড হচ্ছে অ্যারেভা, একটা রিলে কোম্পানি, খুবই রিনাউন্ড রিলে কোম্পানি। তো এটার একজন সিনিয়র অ্যাপ্লিকেশন ইঞ্জিনিয়ার, তো তার লেকচার থেকে আমরা মেইনলি দেখব। তো আমরা চলে যাচ্ছি আমাদের সেই লেকচারে। তো ইনি হচ্ছেন অ্যালান উইকসন, যিনি সিনিয়র অ্যাপ্লিকেশন ইঞ্জিনিয়ার অ্যারেভাতে। তো আমরা তার লেকচার একটু দেখব, একটু কাস্টমাইজ ফর্মে। একটা ট্রান্সফর্মার জিরো সিকোয়েন্স পাথ কিছু রুল মেনটেন করে চলে, তো সেটার জন্য একটা টু উইন্ডিং ট্রান্সফর্মার মোস্ট কমন, আমরা এটাকে নিয়েছি প্রাইমারি এবং সেকেন্ডারি যার সাইড, এবং এখানে কিছু এ বি এই সুইচ দিয়ে এই পাথটাকে নির্দেশ করা হয় ডিফারেন্ট কন্ডিশনে। কিভাবে হয় আমরা এখনই দেখব। দেখেন যে ZT0 এখানে হচ্ছে ট্রান্সফর্মার জিরো সিকোয়েন্স ইম্পিডেন্স, এবং এই যে এ বি দেখেন প্রাইমারি সাইডের এ, দেখেন যখন স্টার উইন্ডিং আর্থ অবস্থায় থাকবে তখন কি হবে, এই এ সুইচটা ক্লোজ হবে, এই পাথটা ক্লোজ হবে এবং বিটা ওপেন হবে। আমি আবার বলছি, যখন স্টার উইন্ডিং আর্থের সাথে গ্রাউন্ডেড অবস্থায় থাকবে তখন এ ক্লোজ হবে, বি ওপেন হবে। যদি ডেল্টা হয় উইন্ডিং, তো সেই সাইডের আপনার এ ওপেন হবে এবং বিটা ক্লোজ হবে। এবং আনআর্থ যে স্টার উইন্ডিং, সেই ক্ষেত্রে এ বি দুইটাই ওপেন হবে, অর্থাৎ তখন জিরো সিকোয়েন্স ফ্লোর কোনো পাথই দেবে না। তো আমরা এখন দেখি মোর স্পেসিফিকলি আরেকটু দেখি। দেখেন যে একটা স্টার গ্রাউন্ডেড অবস্থায় আছে, সেই ক্ষেত্রে কি হবে, আমি বলছি যে এখানে এ এবং এই এ দুটাই ক্লোজ হবে, সুতরাং এই এ ক্লোজ, অর্থাৎ একটা ক্লোজ পাথ আমাকে দেবে আমাদের এই স্টার গ্রাউন্ডেড অবস্থায় যদি থাকে তখন জিরো সিকোয়েন্স ফ্লো হওয়ার জন্য আমার একটা কন্টিনিউয়াস পাথ দেবে। এটার আরেকটা ফিজিক্যাল সিগনিফিকেন্স হচ্ছে যে কোনো ফল্ট যদি এস প্রান্তে হয়, কোনো ফল্ট এস প্রান্তে হলে এই পি প্রান্ত এবং এর আগে যত ধরনের ইম্পিডেন্স আছে, আমাদের জেনারেটরের ইম্পিডেন্স থাকবে, আমাদের লাইনের ইম্পিডেন্স থাকবে, সব ইম্পিডেন্স আমার এই জিরো সিকোয়েন্স কারেন্টের পাথে বিবেচনায় আসবে। দেখেন যদি ডেল ওয়াই হয় গ্রাউন্ডেড, তখন এই বাম সাইডের ইম্পিডেন্সগুলো তখন আর জিরো সিকোয়েন্সের ক্যালকুলেশনে আসবে না, কারণ এই সাইড ডেল আছে, ডেল আমাদের আইসোলেট করে দেবে। দেখেন এখানে এই পাথটা ওপেন থাকবে, আমরা একটু আগে যেটা বলছি, তখন কি হবে, তখন ফল্ট এই এস প্রান্তে হলে এই দিক থেকে আমার ZT0 নিয়ে সে হচ্ছে বিবেচনা করবে, সে ক্যালকুলেট করবে, তাহলে Z20 থাকবে। এদিক ফল্ট হলে এদিক দিয়ে এসে যে বি ক্লোজ, অর্থাৎ এই পাথের ভেতরে সে কেবল ZT0 নেবে, এই আগের যে লাইন এবং জেনারেটরের যে ইম্পিডেন্স সেগুলো তখন কিন্তু আর বিবেচনায় আসবে না। যদি ওয়াই গ্রাউন্ডেড এবং ডেল এইভাবে হয়, তাহলে এস প্রান্তে এদিকে কোনো ফল্ট যদি হয়, তখন কিন্তু আমার এই সাইডে যেহেতু ফল্ট আমার সেকেন্ডারি সাইড, এবং সেকেন্ডারি যেহেতু আমার ডেল্টা, সুতরাং সে কোনো ফল্ট কারেন্ট ক্যারি হওয়ার জন্য কোনো পাথ দেবে না, অর্থাৎ জিরো সিকোয়েন্স ক্যারি হওয়ার জন্য কোনো পাথ দেবে না। সেই ক্ষেত্রে আমার কিন্তু যদি এখানে কোনো ফল্ট হয়, কোনো জিরো সিকোয়েন্স কারেন্ট কিন্তু ফ্লো করবে না। যেটা এখানে দেখেন এ বি সুইচের মাধ্যমে দেখা যাচ্ছে, যেহেতু এটা ডেল্টা, বি ক্লোজ এবং এ দিয়ে কোনো জিরো সিকোয়েন্স আমার যাবে না। ডেল্টা হলে আমাদের দুই সাইডে ওপেন, অর্থাৎ এখানেও কোনো, একইভাবে এখানেও কোনো ফল্ট কারেন্ট আমার যাবে না, অর্থাৎ এখানেও কোনো জিরো সিকোয়েন্সের কোনো পাথ আমাদের ক্রিয়েট হবে না। এবার আমরা সিকোয়েন্স নেটওয়ার্ক দেখব। সিকোয়েন্স নেটওয়ার্কের এখানে আমাদের ফল্ট ক্যালকুলেশনের ক্ষেত্রে কিছু রুলস আছে যেগুলো আমাদের মেনে চলতে হবে। তার ভিতরে একটা হচ্ছে আমরা যদি কখনো সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড ফল্টের কথা বলি, তো সেটাকে আমরা বিবেচনা করব ফল্ট ক্যালকুলেশনের সিম্পলিসিটির জন্য যে এ, অর্থাৎ আমরা রেড ইয়েলো ব্লুর হিসাব যদি করি, তাহলে রেড ফেস টু গ্রাউন্ড ফল্ট। আর যদি ফেস টু ফেস হয় তখন আমরা ইয়েলো টু ব্লু ফেস ফল্ট। এটি আমাদেরকে এই হিসাব নিয়ে আমাদেরকে চলতে হবে, জাস্ট ফর দ্য সেক অফ সিম্পলিসিটি। এখন দেখেন যে পজিটিভ সিকোয়েন্স ডায়াগ্রামটা কিভাবে দেখানো হয়। পজিটিভ সিকোয়েন্স কিভাবে দেখানো হয় নেগেটিভ সিকোয়েন্সের সাথে আমরা যদি তুলনা করি বুঝতে সুবিধা হবে। সেটা হচ্ছে যে পজিটিভ সিকোয়েন্স নেটওয়ার্কে আমাদের এই জেনারেটর এই E1টা আমরা বিবেচনায় নিয়ে আসি। নেগেটিভে কি হয় দেখেন, নেগেটিভে আমরা যদি যাই, দেখেন এখানে কিন্তু আমাদের E1টা E2 হওয়ার কথা ছিল, এখানে কিন্তু সেই জেনারেটরের কোনো অংশ কিন্তু নেই, বাট তার ইম্পিডেন্সটা থাকবে, আমরা একটু পরে দেখব। তো ফিরে যাচ্ছে আমাদের পজিটিভ সিকোয়েন্সের ডায়াগ্রামে, এখানে E1টা আমাদের বিবেচনায় আসবে। তো একটা এক্সাম্পল, এখানে যদি ফল্ট হয় তাহলে কি হবে, এই জেনারেটরের যে পজিটিভ সিকোয়েন্স ইম্পিডেন্স সেটা হচ্ছে ZG1, ট্রান্সফরমার ZT1, লাইনের ZL1, এই সবগুলো আসছে, এবং এই যে ভোল্টেজ সোর্স E1 হিসেবে এখানে থাকবে, যেটা আমি এখনই বললাম যে নেগেটিভ সিকোয়েন্সে থাকবে না। থেভেনিন ইকুয়েশন করলে আমরা এই ইকুয়েশনটা পেয়ে যাব। এই V1 ইকুয়াল টু এইটা, V1 হচ্ছে আমাদের ফল্টের এখানে ভোল্টেজ।
এখন দেখেন যে নেগেটিভ সিকোয়েন্সে আমাদের কোনো ভোল্টেজ সোর্স থাকবে না, এটাই মেন ডিফারেন্স। তো এখন যদি ফল্ট হয় এই জেনারেটরের এই অংশ থাকবে না, তার ইম্পিডেন্সটা শুধু থাকবে, অর্থাৎ ZG2 জেনারেটরের নেগেটিভ সিকোয়েন্স ইম্পিডেন্স, ট্রান্সফর্মার নেগেটিভ সিকোয়েন্স ইম্পিডেন্স, লাইনের নেগেটিভ সিকোয়েন্স ইম্পিডেন্স, থেভেনিন ইকুয়েশন করলে আমরা এই ইকুয়েশনটা পেয়ে যাব। এখন জিরো সিকোয়েন্স ইম্পিডেন্সের ক্ষেত্রে কি হবে, দেখেন যে তিনটা কারেন্ট, তিনটার ভিতর দিয়ে যে জিরো সিকোয়েন্স, এই লাইনের ভেতর দিয়ে এ বি রেড ইয়েলো ব্লু, সেই তিনটা জিরো সিকোয়েন্সের যোগফল হবে, এবং আমাদের এই যে নিউট্রালের ভিতর দিয়ে কিন্তু ওই জিরো সিকোয়েন্স, প্রত্যেক ফেজের জিরো সিকোয়েন্সে 3 গুণ কারেন্ট যাবে। এখন দেখেন যে একটা ইম্পর্টেন্ট বিষয়, যদি এই যে গ্রাউন্ডেডটা বা একটা লাইন যদি গ্রাউন্ডেড হয়, এমন অবস্থায় গ্রাউন্ডেড হলো যে আমাদের নিউট্রাল পর্যন্ত আসতে তার কিছু রেজিস্ট্যান্স বা ইম্পিডেন্স অ্যাকুমুলেটেড হলো, তাহলে সেই ইম্পিডেন্সের কি অবস্থা হবে, সেই ইম্পিডেন্সটা জাস্ট 3i হয়ে যাবে। কিভাবে দেখেন যে ভি নট ইকুয়াল টু 3i0, আমরা বলছি যে এই দিক দিয়ে আমার 3i0 আর, অর্থাৎ জিরো সিকোয়েন্সে কারেন্ট যাচ্ছে, সুতরাং ভি নট বাই i0 যদি দিই, যেটা এখানে, সুতরাং আমাদের জিরো সিকোয়েন্স ইম্পিডেন্স সেটা কিন্তু 3r, অর্থাৎ আমার গ্রাউন্ডে যদি রেজিস্টিভ গ্রাউন্ডেড হয় বা একটা ফল্ট যদি রেজিস্টিভলি ফল্ট হয়, সেক্ষেত্রে কি হবে, ওই রেজিস্ট্যান্স বা ওই ইম্পিডেন্সটা আমাদের 3i হয়ে যাবে। সুতরাং এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট, আমাদের মাথায় রাখতে হবে। তো এমন একটা ফল্ট আমরা দেখি, যেহেতু এই সাইড ডেল, সুতরাং এই বামের কোনো ইম্পিডেন্স আমার জিরো সিকোয়েন্সের ক্ষেত্রে আমার আমলে আসবে না, শুধু আমার ট্রান্সফর্মার এবং লাইন এই ইম্পিডেন্সটা আসবে। তাহলে কি হবে, ZT0 ZL0, এবং এই যে RT আমার গ্রাউন্ডের যে রেজিস্ট্যান্সটা, ফল্ট রেজিস্ট্যান্স, এটা কিন্তু 3i হয়ে যাবে, 3RT এইভাবে হবে। সুতরাং থেভেনিন ইকুয়েশন করলে আমরা এইভাবে পাবো। নেটওয়ার্কের কানেকশনটা আমরা এখন দেখব। নেটওয়ার্ক হচ্ছে পজিটিভ সিকোয়েন্স, নেগেটিভ সিকোয়েন্স, জিরো সিকোয়েন্সকে এইভাবে F1 ফল্ট পয়েন্ট এবং N1 হচ্ছে রেফারেন্স পয়েন্ট, এইভাবে আমার ক্যালকুলেট করা হয়। জিরো সিকোয়েন্সের ক্ষেত্রে আমরা দেখব যে এই তিনটাই হচ্ছে আমার সিরিজে থাকে, তখন এই দিক দিয়ে আমার এইভাবে কানেকশনটা থাকবে, হ্যাঁ, এইভাবে F1 এর সাথে N0 দিয়ে ঢুকবে, N0 হয়ে F0 দিয়ে N2 দিয়ে ঢুকে, F2 দিয়ে বের হয়ে N1 দিয়ে বের হয়ে F1 দিয়ে বের হবে, একটা সিরিজ পাথ কমপ্লিট করবে, আমরা এখনই দেখব। এটা হচ্ছে ফল্টের একটা ক্রাইটেরিয়া, যে যেটা ক্লোজ, তো ফল্ট আমি যদি বলি এই ফেজের ফল্ট, তাহলে এই যে অংশটা, এই অংশটা ক্লোজ হয়ে যাবে। আমরা এখনই দেখি যে যখন সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড ফল্ট আমরা দেখতেছি, তখন কিন্তু আমরা বলছি যে তখন কিন্তু এ হচ্ছে গ্রাউন্ডেড অবস্থায় থাকবে, এ হচ্ছে ক্লোজ অবস্থায় থাকবে। তো এখন যে এই যে যখন একটা সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড ফল্ট হবে, তখন আমি একটু আগে আলোচনা যেটা করলাম যে পজিটিভ, নেগেটিভ এবং জিরো সিকোয়েন্স এই নেটওয়ার্ক তিনটে সিরিজ অবস্থায় থাকবে। এখানে এটাই বলছে যে এই ইকুয়েশনগুলো কমপ্লাই করার জন্য কিন্তু তখন এই তিনটা সিরিজে থাকবে, অর্থাৎ পজিটিভ সিকোয়েন্স নেটওয়ার্ক, নেগেটিভ সিকোয়েন্স নেটওয়ার্ক, জিরো সিকোয়েন্স নেটওয়ার্কের যে ইম্পিডেন্স, এগুলো সিরিজে থাকবে। তো কিভাবে, F1 হয়ে দেখেন N0 হয়ে I0 হয়ে N2 হয়ে F2 হয়ে V1 হয়ে F1। তো এটা কিন্তু অন্য ফল্টের, এক এক ফল্টের ক্ষেত্রে এক এক রকম হবে নেটওয়ার্কের কানেকশনগুলো। সুতরাং আমাদের মনে রাখতে হবে কি, সিঙ্গেল ফেজ টু গ্রাউন্ড ফল্টের ক্ষেত্রে আমার পজিটিভ, নেগেটিভ এবং জিরো সিকোয়েন্স তিনটা নেটওয়ার্ক আমার সিরিজে থাকবে। একটা এক্সাম্পল আমরা দেখি, তাহলে দেখেন এখানে ইম্পিডেন্সগুলো দেওয়া আছে, একটা ফল্ট হয়েছে, তাহলে হচ্ছে পজিটিভ সিকোয়েন্স নেটওয়ার্ক, নেগেটিভ সিকোয়েন্স নেটওয়ার্ক এবং জিরো সিকোয়েন্স তিনটেই সিরিজে থাকবে। দেখেন সিরিজ আছে, পজিটিভ হচ্ছে 8.7 প্লাস 10, এরপরে এই দিক দিয়ে আসছে, এরপরে 8.7, এটা হচ্ছে আমার জিরো সিকোয়েন্স, এবং 35 হচ্ছে দেখেন লাইনের জিরো সিকোয়েন্স, 35 আসলো, আসার পরে আবার নেগেটিভ সিকোয়েন্স এবং পজিটিভ সিকোয়েন্সের সাধারণত সেম ধরা হয়, সেক্ষেত্রে 8.7 10। সো এই সবগুলো একত্রে যোগফল হবে, যোগফল কত হচ্ছে দেখেন 81.1 ওহম। এটি আমাদের পয়েন্ট অফ ইন্টারেস্ট এখানে। এখন দেখেন যে আর্থ ফল্ট উইথ ফল্ট রেজিস্ট্যান্স, একটা রেজিস্ট্যান্স যদি হয়, তাহলে জাস্ট ওই সিরিজ যে আমরা কানেকশনটা দেখলাম, তার সাথে এই ফল্টের রেজিস্ট্যান্সটা 3i হয়ে যাবে। এটি আমার হচ্ছে যখন সিঙ্গেল লাইন টু গ্রাউন্ড ফল্ট বাট উইথ ইম্পিডেন্স অর রেজিস্ট্যান্স। এখন দেখেন যে ফেস টু ফেস ফল্টের ক্ষেত্রে কি হবে, ফেস টু ফেস ফল্ট বাট গ্রাউন্ডের সাথে কানেকশন হয়নি, তখন কিন্তু জিরো সিকোয়েন্স কিন্তু ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। যেহেতু আমার গ্রাউন্ড পাথ যদি না থাকে, সেই ক্ষেত্রে আমার কিন্তু জিরো সিকোয়েন্স কারেন্ট প্রবাহ হওয়ার কোনো পথ থাকবে না। এখন ফেস টু ফেস ফল্টের ক্ষেত্রে পজিটিভ এবং নেগেটিভ জাস্ট প্যারালাল থাকে। কেমন ভাবে প্যারালাল, এর কারেন্ট একটা অপরটার অপোজিট। এই যে পজিটিভ সিকোয়েন্স কারেন্ট I1 দেখেন এদিক দিয়ে, এবং নেগেটিভ সিকোয়েন্স কারেন্টের ডিরেকশন I2 এদিক দিয়ে, একটা আরেকটার অপোজিট, অর্থাৎ I1 ইকুয়াল টু মাইনাস I2 থাকবে B টু C, অর্থাৎ আমরা যদি বলি ব্লু টু ইয়েলো টু ব্লু ফল্টের ক্ষেত্রে, ফেস ফল্টের ক্ষেত্রে, ফেস টু ফেস ফল্টের ক্ষেত্রে। এক্সাম্পল একটা যদি দেখি, তাহলে এখানে আমাদের যে ইম্পিডেন্সটা, এই দেখেন যে পজিটিভ সিকোয়েন্সের ইম্পিডেন্স, নেগেটিভ এবং পজিটিভ সিকোয়েন্স আমার লাইনের ইম্পিডেন্স, এবং পজিটিভ সিকোয়েন্স এবং লাইন, এই দুটো একটা অপরটার অপোজিট, এই কারেন্টের ফ্লোর ডিরেকশন অপোজিট থাকবে। আমরা একটু আগে যেটা দেখলাম, এবং দেখেন এই যে I1 ইকুয়াল টু 2037 এই অ্যাম্পিয়ারটা, এবং I2 ইকুয়াল টু মাইনাস 2037, এইভাবে আমরা কারেন্টটা বের করব। জাস্ট এই ফেস টু ফেস ফল্টের ক্ষেত্রে পজিটিভ সিকোয়েন্স কারেন্ট ইকুয়াল টু মাইনাস নেগেটিভ সিকোয়েন্স কারেন্ট।
ফেস টু ফেস ফল্ট উইথ রেজিস্ট্যান্স, ফেস টু ফেস ফল্ট উইথ রেজিস্ট্যান্স কিন্তু গ্রাউন্ডের সাথে কিন্তু টাচ হয়নি। যখন গ্রাউন্ডের সাথে টাচ হবে তখনই কেবলমাত্র কিন্তু ওই গ্রাউন্ডের যদি কোনো রেজিস্ট্যান্স থাকে থ্রাইস হবে, আদারওয়াইজ কিন্তু হবে না। সুতরাং ফেস টু ফেস ফল্ট অর্থাৎ দুইটা লাইন, সাপোজ বি এবং সি ফেজে যে লাইন, এটা যদি একটা গাছের ডাল দিয়ে সাপোজ আমার শর্ট হয়ে গেল, সেক্ষেত্রে ওই গাছের ডালের রেজিস্ট্যান্স হচ্ছে আমার জেড এফ। সুতরাং এখানেও প্যারালাল অবস্থায় থাকবে, বাট এর মাঝখানে একটা রেজিস্ট্যান্স আমার বাড়তি থাকবে, সেটা হচ্ছে জেড এফ। ফেস টু আর্থ, আর্থ যখন আসবে তখন আমার জিরো সিকোয়েন্সটা অ্যাক্টিভ হয়ে যাবে। আর্থ আসার আগ পর্যন্ত অর্থাৎ দুইটা লাইন ছিঁড়ে মাটির উপর পড়ছে এবং আমার গ্রাউন্ডের রিটার্ন পাথ আসে, সেই ক্ষেত্রে কিন্তু আমার এই জিরো সিকোয়েন্সটা তখন প্যারালাল হয়ে যাবে, এইভাবে প্যারালাল হয়ে যাবে। এর একটা পয়েন্ট দেখেন, এই পয়েন্টে কি হচ্ছে, তিনটা কারেন্ট কেসিএল আমরা যদি দেখি কারশফের কারেন্ট ল, তাহলে এই তিনটা কারেন্ট এখানে অ্যাকুমুলেটেড হচ্ছে এবং এখান থেকে এই এন টুর এই অংশটা থেকে তিনটা কারেন্ট কিন্তু বের হয়ে যাচ্ছে, এইদিকে একটা বের হচ্ছে, এদিকে বের হচ্ছে এবং এইদিকে বের হচ্ছে। ফেস টু আর্থ ফল্ট। এখন ফেস টু আর্থ ফল্ট উইথ রেজিস্ট্যান্স, তাহলে কি হবে, যেহেতু আর্থ আছে সুতরাং ফেস টু ফেসের কারণে পজিটিভ নেগেটিভ আমার প্যারালাল ছিল, আর্থ হওয়ার কারণে আমার জিরো সিকোয়েন্সটাও প্যারালাল চলে আসছে এবং রেজিস্ট্যান্স থাকার কারণে আর্থের সাথে সেটা থ্রাইস হয়ে গেছে, আমার এইভাবে কানেকশনটা তখন হবে। এখন হচ্ছে আমরা আলোচনার শেষ পর্যায়ে একটা খুবই গুরুত্বপূর্ণ আলোচনা দিয়ে আমরা আমাদের আজকের এই ভিডিওটা শেষ করব। সেটা হচ্ছে আমরা জানি যে থ্রি ফেজ ফল্ট হচ্ছে সর্বোচ্চ ফল্ট কারেন্ট ক্যারি করে, বাট এটা কিন্তু ইন ডিপ সেন্স এটা কিন্তু সত্য নয়। এটাই আমরা এখন দেখব যে আমার সিঙ্গেল ফেজ ফল্ট কারেন্ট থ্রি ফেজ ফল্ট কারেন্টের চেয়ে বেশি হতে পারে। দেখেন যে এটা হচ্ছে আমাদের থ্রি ফেজ ফল্টের ক্ষেত্রে, একটা থ্রি ফেজ ফল্টের ক্ষেত্রে দেখেন যে এই এক্সজি এবং এক্সটি এটা আমার আমলে আসছে। থ্রি ফেজ ফল্টের ক্ষেত্রে কেন এরকম, আমাদের নেটওয়ার্ক কানেকশনটা এবং ইকুয়েশনটা কেন এরকম, সেটা হচ্ছে যে যখন একটা থ্রি ফেজ ফল্ট হয় ওই ফল্ট অবস্থায় তারা কিন্তু ফুল ব্যালেন্স অবস্থায় থাকে। আমি আবার বলছি, যখন একটা থ্রি ফেজ ফল্ট হয় তখন ফল্টেড অবস্থায়ও পুরো সিস্টেমটা তখন কিন্তু ব্যালেন্স অবস্থায় থাকে। সো ব্যালেন্স অবস্থায় কিন্তু কেবলমাত্র পজিটিভ সিকোয়েন্স ইম্পিডেন্স থাকে, তখন কিন্তু নেগেটিভ এবং জিরো সিকোয়েন্স কোনো ইম্পিডেন্স বা কারেন্ট বা ভোল্টেজ কিন্তু থাকে না। আমি আবার বলছি, যখন একটা সিস্টেম ব্যালেন্স থাকে তার কেবলমাত্র পজিটিভ সিকোয়েন্স নেটওয়ার্ক থাকে, তার নেগেটিভ এবং জিরো সিকোয়েন্স নেটওয়ার্ক এবং এর কম্পোনেন্ট কিছুই থাকে না। সুতরাং এখানে আমার কেবল এই যে পজিটিভ সিকোয়েন্সের যে জেনারেটর পজিটিভ সিকোয়েন্স এবং ট্রান্সফর্মার পজিটিভ সিকোয়েন্স, এই ইম্পিডেন্সটা আসবে। আমরা ইকুয়েশনে গেলে এইভাবে পাবো আইএফ ইকুয়াল টু ই বাই এক্সজি বাই এক্সটি। এক্সজি বাই এক্সটিকে আমি জেড ওয়ান অর্থাৎ পজিটিভ সিকোয়েন্স নেটওয়ার্ক দিয়ে নির্দেশ করতেছি। এখানে আমার ই বাই জেড ওয়ান, শুধু পজিটিভ সিকোয়েন্সটা থাকবে, ভোল্টেজকে পজিটিভ সিকোয়েন্স ইম্পিডেন্স দিয়ে ভাগ দিলে আমি ফল্ট কারেন্টটা পেয়ে যাব। এখন আমরা সিঙ্গেল ফেজ দেখি, সিঙ্গেল ফেজের ক্ষেত্রে যেহেতু আমার প্রত্যেকটা পজিটিভ নেগেটিভ এবং জিরো আমরা কেবলই দেখলাম যে সিরিজে থাকবে, তাহলে দেখেন যে জেনারেটর এবং ট্রান্সফর্মার এর জেড ওয়ান, এই যে জেড ওয়ান ইকুয়াল টু জেড টু হিসাব করছে, এবং এই যে ট্রান্সফর্মারের সাইডটা অর্থাৎ ফল্টের সাইডটা সেকেন্ডারি সাইড আমার গ্রাউন্ডেড ছিল, এই কারণে কিন্তু আমি আরেকটু দেখাই, দেখেন যে সেকেন্ডারি সাইডটা গ্রাউন্ডেড, এই বাম সাইডটা সোর্স সাইড ডেল হওয়ার কারণে কিন্তু এই দিককার এই এক্স জি এর হচ্ছে জিরো সিকোয়েন্স কিন্তু আমার আমলে আসবে না। সুতরাং এই দিক দিয়ে বাইপাস হয়ে যাচ্ছে কারেন্টটা। এখন আইএফ ইকুয়াল টু থ্রি ই বাই টু জেড ওয়ান, এই যে জেড ওয়ান জেড টু ইকুয়াল টু যেহেতু জেড ওয়ান টু জেড ওয়ান প্লাস এই যে এক্স টি জিরো, এই ক্ষেত্রে এটা হচ্ছে আমার জেড জিরো। আমার ইকুয়েশনটা এরকম হলো। এখন আমরা দেখি যে থ্রি ফেজ ফল্টের ক্ষেত্রে আমার ফল্ট লেভেল কি ছিল, ই বাই জেড ওয়ান। তো আমরা একে 3 দিয়ে যদি গুণ করি তাহলে থ্রি বাই থ্রি জেড ওয়ান। কম্পেয়ারের জন্য এই থ্রি জেড ওয়ানকে আমরা টু জেড ওয়ান প্লাস জেড ওয়ান দিয়ে আমরা প্রকাশ করলাম। এখন সিঙ্গেল ফেজ ফল্টের ক্ষেত্রে ইকুয়েশনটা থ্রি বাই টু জেড ওয়ান প্লাস জেড জিরো, অর্থাৎ দেখেন এই ইকুয়েশন আমরা যদি কম্পেয়ার করি, এই ইকুয়েশনে যদি জেড জিরো যদি ছোট হয়, এই জেড জিরো যদি জেড ওয়ানের চেয়ে ছোট হয়, তখন কিন্তু সিঙ্গেল ফেজ ফল্ট লেভেল আমার বেড়ে যাবে। এবং এটা বাস্তবে হয়, কখন হয়, আমার বাসে যদি বোল্টেড কোনো ফল্ট হয়, অর্থাৎ বাস একদম সরাসরি আমার গ্রাউন্ডে চলে গেছে উইথ নেগলিজিবল আমার আর্থ পাথ রেজিস্ট্যান্স দিয়ে যদি কখনো যায়, অর্থাৎ খুবই নেগলিজিবল রেজিস্ট্যান্স দিয়ে সে যদি বা কোনো বোল্টেড ফল্ট যদি হয় আমার বাসে, তখন কিন্তু আমার সিঙ্গেল ফেজ ওই বাসে সিঙ্গেল ফেজ ফল্ট লেভেল থ্রি ফেজ ফল্ট লেভেলের চেয়ে বেশি হবে। আর যদি দূরবর্তী কোনো লাইনে হয় সেই ক্ষেত্রে কিন্তু এই জেড জিরো কিন্তু তখন আর ছোট হয় না, জেড ওয়ানের চেয়ে ছোট হয় না, সাধারণত এটাই সবচেয়ে বেশি হয়, জেড জিরো ছোট হয় না, জেড জিরো বড় হয়, অর্থাৎ সিঙ্গেল ফেজ ফল্ট লেভেল কমে যায়, কেননা এই গ্রাউন্ড পাথের সাথে যে রেজিস্ট্যান্স তখন থ্রি আইস হয়ে যায়। বাট যখন আপনার এই যে জেড ওয়ান, এই জেড ওয়ানের ভিতরে কিন্তু আমরা দেখলাম যে একদম বামের আমাদের যে জেড জিউ ছিল জেনারেটর ছিল, বাট এই জেড নটের ভিতরে কিন্তু ওই সাইডটা ডেল হওয়ার কারণে তখন কিন্তু জেনারেটরের ইম্পিডেন্সটা আসেনি।
ইম্পিডেন্সটা আসেনি, সেই কারণে বাসে ফল্টের ক্ষেত্রে Z0 আমার Z1 এর চেয়ে সাধারণত ছোট হয় এবং আমার তখন সিঙ্গেল ফেজ ফল্ট লেভেল আর 3 ফেজ ফল্ট লেভেলের চেয়ে বেশি হয়ে যায়। ডিয়ার ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের আলোচনা। আমি মনে করি যে এটা খুবই গুরুত্বপূর্ণ আলোচনা। আমরা সামনে ডিফারেনশিয়াল প্রোটেকশন এবং বাউস প্যারাডক্স আরও কিছু মজার মজার বিষয় নিয়ে, ফল্ট সিস্টেম নিয়ে আমরা আলোচনা করব। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।